আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটা গল্প করে শোনাবো। গল্পের নাম খগেন বাবুর পড়শি। লিখেছেন নবনীতা দেবসেন। গল্পের নাম খগেন বাবুর পড়শি। তাহলে শুরু করছি বন্ধুরা। বড্ড জ্বালাতন করেন দেবু মজুমদার। একদম পছন্দ নয় ওকে খগেনবাবুর। রোজ ভোরবেলা রাস্তার ধারে দাওয়ায় বসে বাংলা খবরের কাগজটা পড়া খগেনবাবুর দীর্ঘদিনের অভ্যাস। বাসি লুঙ্গি গেঞ্জি পরে দাঁতন করতে করতে, টাটকা নিমের দাঁতন দিয়ে, নিজের গাছের দাঁতন, নিজের দাঁত, নিজের দাওয়া, নিজের পয়সায় কেনা কাগজ, তোর তাতে কি? কিন্তু না, দেবুবাবুর সহ্য হবে না। তিনি গিলে করা পাঞ্জাবি গায়ে দিয়ে, কোচকানো ধুতি পরে অ্যালসেশিয়ান কুকুরের চেন ধরে বেড়াতে যাবেন, আর পথে দাঁড়িয়ে পড়ে ডেকে বলবেন, ওখানে কি একটা কাগজ হলো মশাই? হ্যাঁ খগেনবাবু, পড়তে হলে হ্যাঁ পড়ুন স্টেটসম্যান। ইংরেজি কাগজেই যা কিছু খবর থাকে, বাংলা কাগজে কেবল যত আজে বাজে গসিপ। খগেনবাবুর আজকাল বেশ কিছুদিন হলো দেবুবাবুর চালিয়াতি আর সহ্য হয় না। হ্যাঁ, খগেনবাবু স্টেটসম্যানও পড়ে, তবে সেটা চা খেয়ে উঠে। এই বাংলা কাগজটা বহুকাল পড়ছেন, কত শত শত নতুন বাংলা কাগজ উঠেছে, তাও এখানে ছাড়তে পারেননি। এর নামে দেবুবাবুর নিন্দে উনি সইতে পারেন না, কিন্তু মুখে বলেন না কিছু। দেবুবাবুকে বলে লাভ নেই, উনি অন্যের কথায় কান দেন না। নিজের কণ্ঠস্বরটাই তার কাছে সবচেয়ে মিষ্টি লাগে। খগেনবাবু এই 30 বছর ধরে সেটা দেখছেন। তিনিও দেবুবাবুকে মনে মনে গ্রাহ্য করেন না, হোক না তার চারতলা প্রাসাদ। খগেনবাবুর ভারী বয়ে গেল। তাছাড়া দেবুবাবুর ওই অ্যালসেশিয়ান কুকুরটাকেও তার পছন্দ হয় না। ধেড়ে শেয়ালের মতো লেজ, খ্যাঁক শিয়ালের মতো মুখ, আর বাঘের মতো গলা। ওর বাদামি চোখ দুটোও কেমন হাসি হাসি, ঠাট্টা ঠাট্টা। খগেনবাবুর মতো লোককে ওর হিংস্রতার যোগ্য বলেও মনে করে না। রোজ ওর বাড়ির সামনের ল্যাম্পপোস্টটাতে একটা ঠ্যাং তুলে হিসি করে যায়। দেবুবাবু কোথায় চেন টেনে সরিয়ে নেবেন তা নয়, তিনি বরং দাঁড়িয়ে যান। কুকুরের এই অসামাজিক আচরণকে আহ্লাদেপনা করে প্রশ্রয় দেন। না, খগেনবাবু কিছুই বলতে পারেন না। এটাই খগেনবাবুর মুশকিল। তিনি বেজায় ভদ্রলোক, পরনে লুঙ্গি, হাতাওয়ালা ফর্সা গেঞ্জি, হাতে নিমের দাঁতন, বসে আছেন লাল সিমেন্টের চকচকে মসৃণ দাওয়াতে পা ঝুলিয়ে। পায়ে বিদ্যাসাগরী চটি, মাথায় অল্প অল্প টাক, মোটা মোটা কাঁচের চশমা। খুব নিরীহ ভালো মানুষ, পাড়া শুদ্ধ সবাই সেটা জানে। গিন্নিটি বরং অনেক বেশি শক্তপোক্ত, পাড়ার লোকে তাকে একটু সমঝে চলে। কিন্তু দেবুবাবুর সঙ্গে গিন্নিমাত্র দেখা হয় না, তিনি তখন থাকেন পুজোর ঘরে। দেবুবাবুর কুকুর হাঁটানোর গ্রীষ্মের পোশাক এটা, আর শীতের পোশাক অন্য। খগেনবাবুর তখন পরনে থাকে মোটা খদ্দরের পাজামা, গিন্নির হাতে বোনা সোয়েটারের উপরে নস্যি রঙের আলোয়ান, পায়ে উলের মোজা ও এই বিদ্যাসাগরী চটিটাই। আর দেবুবাবু একেবারে ফিটফাট সাহেব, জুতো মোজা কোট প্যান্ট শার্ট সোয়েটার মাফলার, মাথায় একখানা কাশ্মীরি টুপি পর্যন্ত। বেশি ঠান্ডা পড়লে একটা কমলা রঙের বাঁদুরে টুপি পরতে খগেনবাবুকে বাধ্য করে গিন্নি, কেননা খগেনবাবুর টাকে চট করে ঠান্ডা লেগে সর্দি কাশি বেঁধে যায়। ওই বাঁদুরে টুপিটা পরলে আর রক্ষে নেই, দেবুবাবু তাকে খ্যাপাবেনি। কি মশাই, ব্যাপার কি? অমরনাথ যাচ্ছেন বুঝি? হিমালয় ভ্রমণে বেরোচ্ছেন? ও বস্তুটি তো কলকাতায় ইস্তেমাল করার জন্য তৈরি হয়নি, ও হচ্ছে খাঁটি হিমালয়ান উইন্টারের জন্যে। তা কবে যাচ্ছেন? খগেনবাবুও মনে মনে বলেন, আপনি কি লন্ডনে যাচ্ছেন? আপনার পোশাকও তো কলকাতার জন্য তৈরি হয়নি, ও খাঁটি ব্রিটিশ ওয়েদারের জন্যে। কিন্তু ওই মনে মনে, মুখে কেবল মৃদু মৃদু হাসেন। দেবুবাবুকে বলে লাভ নেই, উনি কানে তুলবেন না, অন্যের কথা উনি শোনেন না। চারতলা বাড়িতে থাকেন, গেটে একটা ড্রাইভার আর একটা দারোয়ান বসে থাকে, দুজনে খৈনি খায়। সামনে একখানা গাড়ি সর্বদা দাঁড়িয়ে থাকে, আর একটা সারা দিন নাতি নাতনিদের স্কুলে কলেজে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। আর দেবুবাবুর মেয়েকে আর মিসেসকে নিউ মার্কেটে নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। আর দেবুবাবু দিনের বেলা কোথাও যান না, তার ব্যবসার অফিস বাড়িতেই।
কিন্তু তিনি বিকেলে গাড়ি চড়ে কুকুর নিয়ে বোধহয় গড়ের মাঠের দিকে কোথাও হাওয়া খেতে যান। মিসেসকেও মাঝে মাঝে সঙ্গে নিয়ে যান। মিসেস গেলে সঙ্গে তার খুদে নাতনিটাও যায়, আয়াশুদ্ধ। খগেনবাবুর গিন্নির সঙ্গে দেবুবাবুর গিন্নির ভাবসাব নেই, যদিও পাশাপাশি বাড়ি। দেবুবাবুর উঁচু বাড়িতে বাগান নেই। খগেনবাবুদের 1.5 তলা বাড়ি, পুরনো দিনের বাড়ি। তাতে বাঁধানো উঠোন আছে, সামনে ছোট্ট ফুলের বাগান আছে, পেছনে বেশ খানিকটা জমি আছে। খগেনবাবুর বাবার গাছের শখ ছিল। নিম, আম, লিচু, পেয়ারা, জামরুল, কাঁঠাল, অনেক রকমের ফলের গাছ লাগিয়েছিলেন। কলা বাগানও আছে ছোট্ট একটু। গিন্নিমা কাক ভরে উঠে সামনের ফুল বাগান থেকে পুজোর ফুল তোলেন। না, পাড়ার ছেলেরা ঢুকতে পারে না। উঁচু উঁচু বর্ষার ফলার মতন লোহার রড লাগানো বেড়া আছে। রাস্তা দেখা যায় দিব্যি ফাঁক দিয়ে, কিন্তু পেরিয়ে ঢোকা যায় না। খগেনবাবুর গিন্নিও দেবুবাবুদের দুচক্ষে দেখতে পারেন না। ওদের বাড়িটা ছিল 2 তলা, দেখতে দেখতে 4 তলা হলো। দেবুবাবুদের মাত্র 3.5 কাঠা জমিতে ওই বিশাল প্রাসাদ। কথাই বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী। দেবুবাবুই তার প্রমাণ। আর খগেনবাবুদের ফলের বাগানটাই 9 কাঠা জমিতে। উঠোন বাগান এইসব করে বাড়িটা মাত্রই 1.5 তলা বানিয়ে গেছেন খগেনবাবুর বাবা। খগেনবাবু কেরানির চাকরি করে বাড়ি বাড়াতে পারেননি, দরকারও হয়নি। তার মাত্র একটা ছেলে, একটা মেয়ে। বিয়ে থা হয়ে গেছে, তাদের নিজেদের ঘর দোর সবই আছে, কিন্তু এখানে এলে থাকবার জায়গা যথেষ্ট। ইঞ্জিনিয়ার ছেলে তো অফিসের ফ্ল্যাটে বউ নিয়ে চলে গেছে। মেয়ের সল্টলেকে শ্বশুরের নিজের বাড়ি। দেবুবাবুর ছেলে নেই, 2 মেয়েরই বিয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে। বড় জামাই মেয়ে এখানেই থাকে, তাদের ছেলে মেয়ে 3টি। দেবুবাবুর বাড়িতে দিবারাত্র ঝিনচাক রণবাদ্য বাজছে। খগেনবাবু রেডিও, তার গিন্নি টিভি দিয়ে সে আওয়াজ আটকাতে পারেন না। দেবুবাবুর মার্বেল বসানো সাদা বাড়িটাকে খগেনবাবুর ইটের লাল বাড়ির পাশে একদম বেমানান বলে মনে হয় খগেনবাবুর। এই পুরনো পাড়ায়, এই গলির মধ্যে না হয়ে ওটা অন্য কোথাও মানাতো ভালো। দিন তো সমান যায় না। খগেনবাবুর গিন্নি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেলেন। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, ধরা পড়তে না পড়তেই খতম। খগেনবাবু সদ্য রিটায়ার করেছেন। গিন্নির সঙ্গে নতুন করে ভাব হচ্ছিল তার। ঠিক এই সময়ে গিন্নির চলে যাওয়াটা খগেনবাবুকে ভয়ানক একটা ধাক্কা দিল। প্রথম প্রথম পাড়ার লোকে রোজ রোজ আসা যাওয়া করতো। মেয়ে এসে কাছে রইল কিছুদিন, ছেলে বৌমাও এসে রইল কিছুদিন। দুজনেই তারপরে পালা করে খগেনবাবুকে তাদের কাছে নিয়ে গেল কদিন। কিন্তু খগেনবাবুর এই চিরকেলে বাড়িটা ছেড়ে অন্যত্র বেশি দিন মন টেকে না। খগেনবাবু ঠাকুর ঘরটার দিকে তাকাতে পারেন না। রোজ ঝগড়া হতো এই নিয়ে, এত বেশিক্ষণ ধরে পুজো করবার কি দরকার। গিন্নি যত সময় কাটে পুজো করে, টিভি দেখে আর যমুনার উপর খবরদারি করে। রান্না বান্না করতে যমুনা আছে 20 বছর, ঘর সংসার সেই দেখে। খগেনবাবুর কোনো অসুবিধা নেই। গিন্নি থাকতেও তার দিনের রুটিন যেটি ছিল, গিন্নি না থাকতেও তার দিনের রুটিন ঠিক সেইটি আছে। মোটামুটি নেওয়া খাওয়া পোশাক আশাকের অসুবিধা নেই। সেবা যত্নটা বাবা বাবা করে যমুনা যথেষ্ট করে। বাংলাদেশ থেকে এসেছিল সেই 15-16 বছর বয়সে। বরটা ওকে তাড়িয়ে দিয়েছিল একটা মেয়ে হবার পরে। সেই মেয়েও বড় হয়েছে এখানে। জবা এখন থাকে তার ছেলে বৌমার কাছে বালিগঞ্জে। স্কুল ফাইনাল পাশ করেছে জবা। বৌমাকে পাত্র খুঁজতে বলেছেন খগেনবাবু। বৌমা গা করে বলে মনে হয় না, পড়বে একদিন ঝামেলায়, তখন বুঝবে। এখন স্বার্থপরতা করে বিয়ে দিচ্ছে না। গিন্নি থাকলে ঠিকই ওর একটা ব্যবস্থা করতেন। খগেনবাবু এখনও কাগজ নিয়ে দাঁতন নিয়ে বসেন দালানে। বাগান ভর্তি হয়ে বেল, জুঁই, জবা, করবী ফুটে থাকে। আগে এই ফুলগুলো উনি দেখতে পেতেন না। যমুনা একটু বেলায় ফুল তোলে, তার রান্নাঘরের কাজকর্ম থাকে। ফুলগুলো দেখতে দেখতে খগেনবাবুর চোখ জ্বালা করে। একটা নতুন ব্যাপার হয়েছে। দেবুবাবু আজকাল প্রায় এসে খগেনবাবুর সঙ্গে গল্প সল্প করে। কি মশাই, আজকে জবর খবরটা দেখেছেন? ঠনঠনেতে ডবল মার্ডার। কি মশাই দেখেছেন? দিল্লির মশার তো টলমল। যাই বলুন মশাই, দিল্লি বোম্বেতে যেমন রোজ রোজ খুন খারাপি হচ্ছে, কলকাতা তার চেয়ে অনেক সেফ। এমনকি মাঝে মাঝে বিকেলবেলাতেও এসে বসেন বাইরের ঘরে। যমুনাকে বলেন 1 কাপ চা করে দিতে। গিন্নির মৃত্যুতে পাড়ার লোকেরা এসেছে চলে গেছে, ছেলে মেয়েরাও এসেছে চলে গেছে। দেবুবাবুই যা যাতায়াতটা বাড়িয়ে দিয়েছেন। খগেনবাবুর আজকাল দেবুবাবুকে একটু একটু সহ্য হতে শুরু করেছে। হঠাৎ বড়লোকের অমন একটু হয়, ও নিয়ে ভেবে লাভ নেই।
কিন্তু গিন্নির থাকা আর না থাকাতে এমনি আকাশ পাতাল তফাৎ হবে জীবনে, সেটা খগেনবাবু ভাবতে পারেননি। এমনকি দেবুবাবুকেও সহ্য হয়ে যাবে। একটু কৃতজ্ঞতা বোধও যেন গোপনে জন্মাচ্ছে। উনি অন্তত চেষ্টা তো করেন খগেনবাবুর সঙ্গে সময় কাটাতে। ওর ব্যবসা এখন প্রধানত জামাইরা দেখে। বড় জামাই এ বাড়িতেই থাকে, ছোট দেখে বোম্বের অফিস। দেবুবাবুর ব্যবসা খুব জমে উঠেছে। প্রমোটার তো, বাঙালি প্রমোটার আর কটা আছে। দেবুবাবুর জামাই শ্বশুরের বিজনেসের অনেক উন্নতি করে দিয়েছে। সৌরভ বুদ্ধিমান ছেলে, প্রচুর গায়ে খেটে পরিশ্রমও করতে পারে। দেবুবাবু আজকাল মাঝে মাঝে ব্যবসার গল্পও করেন খগেনবাবুর কাছে। গাঙ্গুলিদের বস্তিটা কিনে নিয়েছেন দেবুবাবু। সেখানে 10তলা বাড়ি তৈরি হতো। এখন হঠাৎ সরকার অত উঁচু বাড়ি বেআইনি করে মস্ত লোকসান করে দিয়েছে। সবাই কি আর কুন্দলিয়া হতো? গাঙ্গুলিদের বসত বাড়িটাও কেনার কথা চলছে। বাড়িটা কর্নার প্লট, দুটো মুখ আছে, ওখানে বাড়ি তুলতে পারলে আয় হবে। খগেনবাবুর বাড়িটা কর্নার প্লট না হলেও প্রায় একই সুবিধা আছে ওটারও। লাগোয়া জমিটা একদম পিছনের গলি পর্যন্ত ছড়ানো। গাঙ্গুলিদের বাড়ির একটা মুখ গলিতে আর একটা মুখ বড় রাস্তায়। খগেনবাবু ইচ্ছে করলে একটা খিড়কির দরজা করতে পারতেন পেছনের রাস্তায়। দেবুবাবুর কথাবার্তা খগেনবাবুর যে শুনতে খুব ভালো লাগে না তা নয়। খগেনবাবু আদার ব্যাপারী, দেবুবাবুর জাহাজের খবরে তার কি কাজ? তবু শোনেন, সময় তো কাটে। একটা অচেনা রহস্যময় জগতের ঝলক দেখতে পান। কিন্তু লোকসান, মুনাফা, ব্যবসা বাণিজ্য এসবের ভাষা তার নতুন করে আর শিখতে ইচ্ছে করে না। তবু চুপচাপ শুনে যান খগেনবাবু, বিনা মন্তব্যে। দেবুবাবুও জানেন এসব বিষয়ে খগেনবাবুর বলবার কিছু নাই। কিছু বলবার নেই বটে, কিন্তু শুনতে শুনতে খগেনবাবুর মনে বিরক্তির উৎপাদন হতে থাকে। শরীরে অ্যাড্রিনালিনের প্রবাহ বৃদ্ধি পায়। মাথার মধ্যে বিজ করে রাগ জমতে থাকে। অথচ খগেনবাবুর, তিনি সংযত প্রকৃতির মানুষ। এই যে দেবুবাবুর অ্যালসেশিয়ানটাও খগেনবাবুর দিকে সমানে ঠাট্টা ঠাট্টা চোখে তাকিয়ে থাকে আর তামাশা করে ল্যাজ নাচায়। সেটাও তো খগেনবাবুর একেবারেই পছন্দ হয় না। আর বাড়ির সামনের ল্যাম্পপোস্টটাতে প্রত্যেক দিন করা, সেটাই কি তিনি মনে মনে সহ্য করতে পারেন? পারেন না। কিন্তু সেই সব অপছন্দের কথা কি খগেনবাবু প্রকাশ করেছেন কোনোদিন? করেননি। তেমনি দেবুবাবুর ব্যবসাপাতির গল্পেও খগেনবাবুর নিতান্ত অরুচি। গল্প করতে করতে দেবুবাবু যখন খুবই উত্তেজিত হয়ে পড়েন, তখন খগেনবাবু মনে মনে কানের সুইচটা অফ করে দিয়ে গিন্নির কথা ভাবেন। এই বিকেলের দিকটায় গিন্নি রোজ গা ধুয়ে চুলটি বেঁধে, কপালে বড় করে সিঁদুর টিপটি এঁকে, পাট ভাঙা শাড়ি পরে, এক বাটি মুড়ি মাখা কি দুটি চিড়ে ভাজা কি একটু সুজির মোহনভোগ, কিছু না হোক দুটো বেগুনি আর নাড়ু দিয়েই হালকা একটু জলখাবার করে দিতেন খগেনবাবুকে। অফিস থেকে এসে জলখাবার খাওয়ার অভ্যেস ছিল তো, রিটায়ারের পরেও সেই মতোই চলছিল। আর নিজেও এক গ্লাস চা নিয়ে পাশে এসে বসতেন এই সময়টায়। আঁচলের চাবির মৃদু রিনরিন শব্দ থেকেই টের পাওয়া যেত চা জলখাবার আসছে। খাটের উপর পা তুলে বসে কর্তা গিন্নির বিকেলবেলার চা পর্ব। সামনের জানলাটার পাশ দিয়ে মোটা জুঁই ফুলের লতাটা উঠে গেছে, সুগন্ধে ঘর ভরে যায়। অবশ্য এখন জুঁই ফুলের সময় নয়। গিন্নির বড় প্রিয় ফুল, গন্ধে গন্ধে একসময়ে বাগানে ছায়া ঘনিয়ে আসে, টুক করে সূর্যি ডুবে যায়। এই সময়ে গিন্নি শশব্যস্ত হয়ে ছাদে উঠে যেতেন ঠাকুর ঘরে। সন্ধে দিতে হবে না। খগেনবাবুদের এত সুন্দর বাঁধানো উঠোন, তুলসী তলাটা কিন্তু ছাদের উপরে, ঠিক ঠাকুর ঘরের সামনে। এটা ওর মায়ের ব্যবস্থা। উঠোনে যেই টিউবওয়েল বসানো হলো, মার মনে হলো তুলসীতলা ছাদে ট্রান্সফার করা দরকার। খগেনবাবুর গিন্নি তার মায়ের নিয়মকানুন বজায় রেখেছিলেন। পুজো, আহ্নিক, সন্ধে দেওয়া। বৌমা তাদের ফ্ল্যাট বাড়িতে কী করে, কিছু করে কি না খগেনবাবুর জানা নেই। আর যমুনাই এখন এ বাড়িতে ঠাকুর ঘরে ফুল জল দেয়, সন্ধে দেয়। খগেনবাবুর ঠাকুর ঘরে অ্যালার্জি, ওটা গিন্নির ডিপার্টমেন্ট। গিন্নি এত কম কথার মানুষ ছিলেন যে খগেনবাবুর এখন মাঝে মাঝে মনে হয় গিন্নির সঙ্গে তার বুঝি ভালো করে চেনাশোনাই হয়নি। খগেনবাবু নিজেও চুপচাপ মানুষ, কথা বেশি বলেন না। সংসারের প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তাদের মধ্যে খুব একটা কথা হতো কি? ওই ছেলে মেয়েদের কথা। খগেনবাবুই মাঝে মাঝে এটা ওটা বলতেন। কথা বলবার লোক বলতে তো এখন বাড়িতে কেবল গিন্নিই ছিলেন।
গিন্নি মন দিয়ে খগেনবাবুর কথাগুলো শুনতেন, কখনো হয়তো কিছু বলতেন না। পরনিন্দা পরচর্চা গিন্নির স্বভাবে ছিল না, বিনা দরকারে কথা বলাও না, কিন্তু মুখে সব সময় একটা হাসি লেগে থাকতো। গিন্নির এই হঠাৎ চলে যাওয়াটার জন্যে খগেনবাবু প্রস্তুত ছিলেন না, প্রস্তুতির সময় পাননি। দেবুবাবু যতক্ষণ তার জামাইয়ের প্রমোটারির গল্প করেন, খগেনবাবু অন্য মনস্ক চোখে সদ্য দেয়ালে টাঙানো বাঁধানো ছবিটার দিকে চেয়ে থাকেন। ঘোমটা দেওয়া, সামান্য হাসি ছুঁয়ে আছে মুখে। যমুনা রোজ সকালে বাগান থেকে তোলা ফুলে একটা মালা গেঁথে পরিয়ে দেয়। হাজার হোক, মেয়েটা অকৃতজ্ঞ নয়। গিন্নি ওর মেয়ে জবার বিয়ের জন্যে হালকা কিছু গয়না গড়িয়ে রেখে গেছেন। জবাটা খুব কাজের মেয়ে, সেটাই হয়েছে মুশকিল। বৌমা ওর বিয়ের জন্যে গা করছে না মোটে। খগেনবাবু স্বার্থপরতাটা টের পান ঠিকই, কিন্তু ছেলেকে ভরসা করে যে মুখে কিছু বলবেন সে সাহস তার নেই। গিন্নি থাকলে ঠিক ম্যানেজ করতেন, কথা কম বললে কি হবে, কাজে যেটা করার গিন্নি সেটা ঠিকই করে ফেলতেন। প্রায় 40 বছরের কাছাকাছি তো ঘর করা হলো, অথচ এখন মাঝে মাঝে কেমন মাথার মধ্যেটা ফাঁকা ফাঁকা লাগে খগেনবাবুর। চাকরি বাকরি নিয়েই সময়টা চলে গেল। দুজনে ঠিক চেনাশুনো সবটা হবার আগেই যেন গিন্নি হঠাৎ উবে গেলেন। ঠিকঠাক ভাবটা জমতে শুরু হয়েছিল এই রিটায়ার করবার পরে। হঠাৎ দেবুবাবুর একটা কথায় খগেনবাবুর কান খাড়া হয়ে গেল। ছেলেমেয়েরা কেউই তো আর আপনার এই নোনা ধরা বাড়িতে বসবাস করতে আসবে না মশাই, বরং বুড়ো বয়সে একটু নিশ্চিন্ত হয়ে আরাম করে বাঁচুন। খগেনবাবু, পেছনের বাগানটাতেই কতখানি জমি পড়ে আছে বলুন তো। শান বাঁধানো উঠোন রয়েছে ভেতরে, সামনেও এই বাগানটুকু আছে। আপনার এখানে মোট জমি কতটা হবে? বাড়ি টাড়ি শুদ্ধ কাঠা 10 তো হবেই না? খগেনবাবু অন্য মনস্কভাবে জবাব দিলেন, বাগান উঠোন মিলিয়ে ওদিকে 6 কাঠা, আর বাড়িটা আমাদের ছোটই। সামনের ওই জমিটুকু শুদ্ধ 1.25 কাঠার মতন হবে। সব মিলিয়ে তাহলে 8.25 কাঠা। সব মিলিয়ে তাহলে 8.25 কাঠা? ওরে বাবা, ভবানীপুরে পাতাল রেল স্টেশনের কাছে এই এতখানি জমি! আপনি সোনার খনির উপরে বসে আছেন মশাই, সোনার খনি। খগেনবাবুর অবোধ চোখে তাকিয়ে থাকা দেখে দেবুবাবু আরও উৎসাহে বলতে থাকেন, রাজার হালে থাকতে পারবেন, বুঝলেন? রাজার হালে। এই জমির এখন কত দর জানেন? খগেনবাবু মাথা নাড়েন, জানেন না, জেনে দরকারও নেই তার। দেবুবাবু এখন উঠে গেলেই পারেন। পৈতৃক ভিটে বেচে রাজার হালে থাকার কোনো ইচ্ছে নেই খগেনবাবুর। এখনও তার হাল, কিন্তু ভিখিরির মতন নয়। পেনশনের টাকায় তার শেষ কটা দিন স্বচ্ছন্দে কেটে যাবে। রানী কোথায়? কিসের লোভে রাজা হবেন হঠাৎ বুড়ো বয়সে? তার ছেলে বউ আছে, মেয়ে জামাই আছে, নাতি হয়েছে, যমুনাটা আছে, তার মেয়েটা আছে। অন্তত মাথা গোঁজার ঠাঁইয়ের অভাব হবে না ওদের কোনোদিন। দেবুবাবুর বাকি কথাগুলো আর খগেনবাবুর কানে ঢোকে না, কিন্তু দেবুবাবু হাল ছাড়লেন না। তার যাতায়াত বেড়েই যেতে লাগলো। এবার আর শুধু হাতে নয়, কখনো ল্যাংড়া আম নিয়ে আসছেন, কখনো লিচু নিয়ে, কিছু না হোক 1 ভাঁড় রসগোল্লা হাতে করে হাজির হচ্ছেন। এই এক নতুন উৎপাত। খগেনবাবু খুবই সংকুচিত বোধ করছেন এবং ততোধিক বিরক্ত। এসবে খুশি কেবল যমুনা, কিন্তু যমুনাকে কিছু বুঝিয়ে বলা তার পক্ষে সম্ভব নয়। আর দেবুবাবুকে বারণ করার ক্ষমতাও খগেনবাবুকে দেননি ভগবান। বড়লোকের বড়লোকি চালের সঙ্গে তাল রেখে চলবার ইচ্ছে নেই খগেনবাবুর, ক্ষমতা থাক না থাক। একদিন বিকেলে দেবুবাবু এলেন সঙ্গে বড় জামাইটিকে নিয়ে। একদম শরীর ভালো ছিল না খগেনবাবু সেদিন, গায়ে বেশ জ্বর। যমুনা জোর করে শুইয়ে রেখেছে, কিন্তু বেচারি যমুনার সাধ্যে কি জামাই শ্বশুরকে আটকাবে। সে তক্ষুনি বেরোচ্ছিল বার্লি কিনতে। দরজার খিলটি লাগিয়ে তারা সোজা শোবার ঘরে ঢুকে এলেন, জুতো পায়ে মশমশিয়ে। দোকানে যাওয়ার মুখে অত্যন্ত বিরক্ত হলেও যমুনা কিছুই বলতে পারলে না। গিন্নিমা থাকলে এটা সম্ভব হতো না, কথা তিনি কম বলতেন, কিন্তু তার ইচ্ছেটা ফেলতে পারত না কেউই। তার মৃত্যুর দিনে ছাড়া এই শোবার ঘরে ডাক্তার ভিন্ন পাড়ার পুরুষ মানুষদের কাউকে কখনো ঢুকতে দেখা যায়নি। লোকজন সবাই বসতে হয় ওই বাইরের দালানে, নয় মাঝের ঘরে। ওইটাই বাইরের ঘর, শোবার ঘরে গিন্নির এলাকা, সেখানে বাইরের পুরুষ মানুষদের প্রবেশ নিষেধ। কিন্তু আজ শ্বশুর জামাই শোবার ঘরে ঢুকে এলেন খগেনবাবুকে দেখতে। দেবুবাবু বললেন, খগেনবাবু, আপনার শরীরটা যদিও আজ ভালো নেই, কিন্তু আপনাকে একটা সুখবর দিতে না এসেই পারলাম না।
সৌরভ বলছে, আপনার এই গলির মধ্যেকার বাড়ির জমিরই বাজার দর এখন নাকি 8 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত উঠতে পারে। সৌরভ তার চেয়েও বেশি দিতে রাজি। আপনি ছেলে মেয়ের জন্য দুটো 1400 স্কোয়ার ফুটের ফ্ল্যাট রেখে দিতে পারবেন। তাছাড়াও 10 লাখ ক্যাশ হাতে পাবেন। 4/6 ভাগ। 4 আপনি ডিক্লেয়ার করবেন ক্যাপিটাল গেন, আর 6 ব্ল্যাকে। এমন অফার সত্যিই আর পাবেন না। সৌরভ তার লোকজন নিয়ে এসেছে। আপনি একটু মত দিলেই ওরা জমিটা মেপে দেখে, ঠিকঠাক দরদাম বলে দিতে পারবে। ওরা বাইরের বাগান, দালান আর বাইরের ঘরটা মাপছে। এবারে আপনাদের শোবার ঘর 3টে, রান্নাঘর, বাথরুম, ভেতরের দালান এসবগুলো মাপবে। আর ছাদের উপরে কি কি আছে বলুন তো? ঠাকুর ঘর, ছেলে মেয়েদের পড়ার ঘর, আর ওই চিলে কুঠুরি, এই তো। সেখানেও যাবে। যমুনা আসুক, নিয়েও যাবে খন সঙ্গে করে, তাড়া নেই কিছু। আপনি যদি তাড়াতাড়ি রাজি হয়ে যান, সামনের বছর এমনি সময়ে আপনার ছেলে মেয়ের ঝকঝকে নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ হয়ে যাবে। আর ভেবে দেখুন, এসব ছাড়াও 10 লাখ টাকা ব্যাংকে রেখে আপনি গাড়ি ড্রাইভার রেখে এয়ার কন্ডিশনার চালিয়ে আরাম করে জীবনের শেষ কটা দিন নিশ্চিন্তে রাজার হালে কাটিয়ে যেতে পারবেন। এ হলো সাবালক্ষ্মী। খগেনবাবুর হঠাৎ মুখ দিয়ে বেরোলো, দাঁড়ান, গিন্নিকে আগে জিজ্ঞেস করে নিই। বসত বাড়ি বলে কথা, ভিটে মাটি বিক্রি করে দেবার আগে তো একটু কর্তাগিন্নিতে পরামর্শ করা দরকার। হা হা হেসে উঠে দেবুবাবু বললেন, কি যে বলেন খগেনবাবু, আজ মিসেস চক্রবর্তী থাকলে কি আর আপনাকে বিরক্ত করতুম? এতখানি জায়গা নিয়ে এরকম ফেলাছড়া হচ্ছে, একখানা ঘরে একা একা পড়ে আছেন, সেই জন্যেই তো। কে বললে একা একা পড়ে আছি? খগেনবাবু শুনতে পেলেন তিনি স্পষ্ট বলছেন, মোটেই একা একা পড়ে নেই। আমার গিন্নি না পেরেছেন তার ঠাকুর ঘরের মায়া কাটাতে, না তার বুড়ো কর্তাটির। এই তো একটু পরেই তিনি নামবেন, ছাদে সন্ধে দিয়ে যান। কেন, আপনারা শুনতে পান না আমার গিন্নির টিপিক্যাল শঙ্খের আওয়াজ? শুধু কি তাই, আবার নিজের হাতে প্রসাদটুকুও দেওয়া যায়। কথাই বলে না, স্বভাব যায় না মোলে। এই তো সূর্যি পাটে নেমেছে, গিন্নি এক্ষুনি সন্ধে দিয়ে দেবেন। দুখানা বাতাসা অন্তত মুখে দিয়ে যান। এত বড় সুখবরটা আনলেন, বলতে না বলতেই ঠাকুর ঘরে শাঁখ বেজে উঠল। 1 বার, 2 বার, 3 বার, 3.5 বার। দেবুবাবু সঙ্গে সঙ্গে খগেনবাবু নিজেও চমকে উঠলেন। সৌরভ জামাই বলল, যমুনা ফিরল কখন? ওকে দরজা খুলে দিলে কে? যমুনা তো ফেরেনি। খগেনবাবু শুনতে পেলেন তিনিই উত্তর দিচ্ছেন, যমুনা বার্লি কিনে একটু বাজার করে ফিরবে। 2 কাপ চা তো সে আমার গিন্নিই করে দেবে ক্ষণ। এই সময়ে খগেনবাবু সেই অতি পরিচিত শব্দ, আঁচলের চাবির গোছার আর হাতের চুড়ি নেওয়ার ঝিনঝিন স্পষ্ট শোনা গেল। দেবুবাবুর ঘাড়ের ঠিক পিছনে। চমকে উঠে পিছনে ফিরতেই দেবুবাবু দেখলেন দেয়ালের গা ঘেঁষে ভেসে বেরিয়ে এলেন স্বচ্ছ কাচের মতন খগেনবাবুর গিন্নি। গা ধুয়ে চুলটি বেঁধেছেন, পরনে পাট ভাঙা লাল তাঁতের শাড়ি, কপালে বড় করে সিঁদুর টিপটি পরেছেন। খগেনবাবুর শরীর ভেদ করে ভাসতে ভাসতে তিনি সৌরভের দিকে এগিয়ে যাচ্ছেন। হাতে ঝকঝকে রেকাবিতে প্রসাদী বাতাসা, সপ্রতিভ হাসি খুশি মুখ, ঘরটা জুঁই ফুলের সুগন্ধে ভরে উঠল। দেবুবাবু আর সৌরভ যখন পাগলের মতন সদর দরজাটা খুলতে চেষ্টা করলেন, কিন্তু খিলটা খুঁজে পাচ্ছেন না। ঠিক তক্ষুনি জোরে কড়া নাড়ল কেউ, আর খিলটাও দেখতে পাওয়া গেল। কোনো রকমে ঠাস করে দরজাটা খুলে শ্বশুর জামাই হুড়মুড় করে দৌড়ে রাস্তায় বেরিয়ে গেলেন। বার্লি মুসুম্বি নিয়ে ঘরে ঢুকে যমুনা হাঁ করে ওদের যাবার পথের দিকে তাকিয়ে রইল। খগেনবাবুর ছেলে আর জামাই এখন প্রমোটারের ব্যবসায় নেমেছে। প্রথম এক্সপেরিমেন্টটা করছে খগেনবাবুর পেছনের ফল বাগানের জমিটাতে। 21টা ফ্ল্যাট হবে। বাড়ি ওঠার আগেই 10 থেকে 14 লাখে বিক্রি হয়ে গেছে ফ্ল্যাটগুলো। না, খগেনবাবু কোনো আপত্তি করেননি। প্রসাদী অ্যাপার্টমেন্টসের সদর গেট ওপাশে বড় রাস্তাতে হচ্ছে। খগেনবাবুর 1.5 তলা বাড়িতে হাত পড়েনি। তিনি এখনও তেমনি গলির দিকে দাওয়ায় বসে দাঁতন করেন। সামনের ছোট্ট বাগান থেকে আসা জুঁই ফুলের গন্ধে শোবার ঘর ভেসে যায়। যমুনা ছাদে উঠে তুলসী তলায় সন্ধে দেয়। ও হ্যাঁ, জবার বিয়েটাও যমুনা ঠিক করে ফেলেছে, ওই ঠিকাদারদের মধ্যেই একজন অল্প বয়সী ছেলের সঙ্গে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।
অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।